অনেকের মনে একটা প্রশ্ন থাকে, অযোধ্যা মানেই কি শুধুই রাম মন্দির? সেটা কিন্তু একদমই সত্যি না, আর সেটা আজকে প্রমাণ করব এই ভিডিওর মাধ্যমে যে রাম মন্দির ছাড়াও অযোধ্যাতে আরও অনেক জিনিস আছে যেগুলো আপনাকে মুগ্ধ করবেই। তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যা এক্সপ্লোর। আগের পর্বে আপনারা দেখেছেন যে কলকাতা স্টেশন থেকে বেলা 11টা 45 মিনিটের জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে 18 ঘন্টার যাত্রা করে কিভাবে অযোধ্যা এসেছি এবং এখানে এসে কোন হোটেলে রয়েছি, হোটেলের যোগাযোগ নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন পর্বে স্বাগত হয়েছি আমরা। এই পর্বে এখন হোটেল থেকে বেরিয়ে যাব মন্দিরের দিকে। তা কীভাবে মন্দিরে যাই, মন্দির দর্শন সবই আপনাদের দেখাবো। চলুন তাহলে বেরিয়ে পড়ুন আমাদের সাথে মন্দিরের পথে। আমাদের বলা ভুল, আমি একাই রয়েছি। তাহলে চলুন বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আর এখানে কিন্তু আসতে বুঝতে পারবেন এখনও পুরোপুরি তৈরি হয়নি, চারদিকটা এখনও হোটেল সবই তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন এরিয়া মনে হবে অনেকটা দেখে। দেখুন আপনারাও রাস্তাঘাটের অবস্থা, তার সাথে এই যে হোটেল তৈরি হচ্ছে, চারিদিকেই হোটেল তৈরি হচ্ছে। আর এই দোকান থেকে খাবারটাও সেরে নিয়েছি, পুরি সবজি। এখন যাই মন্দিরের দিকে। রাস্তার অবস্থা কিন্তু খুব বাজে, রাস্তাঘাটের অবস্থা শোচনীয় বললে কম বলা হয়, তার থেকেও বাজে। যাচ্ছি এখন মন্দিরের দিকে, আপনারাও চলুন দেখি মন্দির কেমন লাগে। মন্দিরের ভিতরে যদিও ফটোগ্রাফি নিষিদ্ধ, এখন দেখা যাক কি হয়। জয় শ্রীরাম পতাকায় 6 লাভ চারিদিক। মন্দিরে যাওয়ার পথেই আপনারা এরকম প্রচুর ঠাকুরের জিনিস, ফতুয়া, বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট, মেন গেট। মন্দিরের সামনে এসে গেছি, চারিদিকে এই ভক্তদের ভিড়। এটা মন্দিরের বাইরেটা। এ দেখতে পাচ্ছেন মন্দিরের গেটের অ্যারো করা আছে যে এখান থেকে যাওয়া যাবে শ্রীরাম জন্মভূমি তীর্থকেন্দ্র। এখান থেকে এই যে এই দিক দিয়ে রাস্তাটা, এই সাইড দিয়ে এবার ভেতরের দিকে প্রবেশ করছি। এই মুখ থেকে 200 মিটার পর্যন্ত, যতক্ষণ না লকার আসছে ততক্ষণ পর্যন্ত ফটোগ্রাফি করতে পারবেন। তারপর কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। দেখা যাক কতটা করতে পারি। মন্দিরের ব্যাপারে আরেকটা কথা বলা হয়নি আপনাদের, সেটা হচ্ছে মন্দিরে যদি বয়স্করা আসে, যারা চলাফেরায় অক্ষম বা খুবই সমস্যা হয়, তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ার আছে। চাইলে আপনারা হুইল চেয়ার ভাড়া করে মন্দিরে ঘুরতে পারেন, মন্দিরে প্রবেশ করতে পারেন। এই চেয়ারের জন্য গেটের মুখেই আপনারা কাউন্টার পেয়ে যাবেন। এই যে কাউন্টার, এই কাউন্টার থেকে বুকিং করে নিতে হবে। জনপ্রতি 150 টাকা চেয়ার ভাড়া। আবার যাত্রাপথে এরকম কিছু মন্দির দেখতে পারবেন। আমি জানি না এটা মূল মন্দিরের সাথে সংযুক্ত কিনা। যাই হোক, আমি এগিয়ে যাই। প্রধান মন্দিরের একটা সুন্দর ছবি যদি পাওয়া যায় সেই আশায়। যাত্রাপথে লোকজন দেখে যা মনে হচ্ছে অনেকেই এখন দর্শনে আসছেন, এখনও ভাটা পড়েনি রাম মন্দিরের। এই যে লকারগুলো রয়েছে, এই পর্যন্তই আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন, এরপরে আর ভিডিওগ্রাফি সম্ভব না। এরপর কিছুটা এগিয়ে এই জুতো রাখার জায়গায় জুতো রেখে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম এবং তারপরেই চোখে পড়ল মন্দিরে অধিষ্ঠ দেবতার এই প্রতিরূপ, যেটা দেখে আবারও এগোলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। যদিও মূল মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ, আর এখানে যে ছবিগুলি দেওয়া রয়েছে এগুলি পুরনো ছবি, ইউটিউব থেকেই সংগৃহীত। মন্দির ভ্রমণ কমপ্লিট, মন্দির ঘুরে আসলাম। আর মন্দিরে কিন্তু কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাওয়া যায় না, যেমন ফোন, স্মার্ট ওয়াচ, কোনো কিছুই আপনারা নিয়ে যাবেন না। লকার আছে, লকারে জমা রাখবেন। শুধুমাত্র মানি পার্স নিয়ে যেতে পারবেন।
আর জুতো রাখারও তো জায়গা দেখালাম। জুতো রাখা, মোবাইল রাখা এগুলো সবই ফ্রি, এগুলোর জন্য কোনো চার্জ লাগে না, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এগুলো করা হয়। আর মন্দিরের ভেতরেও মেডিকেল ক্যাম্পও আছে, কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে অ্যাপেলোর কেয়ার রয়েছে। আর মন্দিরের ব্যাপারে যদি বলতে হয়, মন্দির এখনও পুরোপুরি আন্ডার কনস্ট্রাক্টেড, মানে এখনও কাজ চলছে মন্দিরে, এখনও অনেক কাজই বাকি, কিন্তু মোটের উপরে তবুও সুন্দর লাগছে, অনেক রকম কারুকার্য করা। তাই আপনারাও আসতে পারেন, দেখুন, যারা এসছেন তারাও জানেন যে কতটা সুন্দর। ভেতরটা খুবই সুন্দর, এখনও কাজ চলছে, তাহলে ভাবুন সম্পূর্ণ কাজ শেষ হলে কতটা ভালো লাগবে। শুধু একটাই দুঃখ যে ছবি তুলতে দেওয়া হয় না মন্দিরের অনেকটা দূরের এরিয়া থেকেই। আর তাছাড়া মন্দিরে যাওয়ার পথটা যেহেতু অনেকটাই সুদীর্ঘ, এই জন্য যে লোহার গার্ডরেল করা আছে, সেই গার্ডরেলের পুরো পাশ জুড়ে একদম বসার জায়গা রয়েছে, তাই বয়স্কদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বয়স্করা যদি হাঁটতে হাঁটতে ক্লান্তও হয়ে পড়েন তো সেখানে বসতে পারবেন, এটা খুব ভালো জিনিস করেছে। ভিড় তবে অতটা নেই, ঢোকার সময় যতটা মনে হচ্ছিলো লোকজনের সমারোহ রয়েছে, ভিড় অতটা নেই, যথেষ্টই ফাঁকা। তাই আসতে পারেন, যে রাম মন্দির মানে হেভি ভিড় এরকম কোনো ব্যাপার নেই, যথেষ্ট ফাঁকা আছে। তাই অবশ্যই আপনারাও আসুন। এবার মন্দির থেকে বেরোলাম, দেখি এখন কোথায় যাই, যেখানে যাব আপনাদেরও দেখাবো। তাহলে চলুন পরবর্তী গন্তব্যের দিকে। এখন যাচ্ছে হচ্ছে হনুমানগড়ি, আর হনুমানগড়ি যাওয়ার জন্য এখানে এক রকমের গাড়ি দেখছি, যেগুলো আমাদের ওখানে দেখা যায় না, মানে 6 সিটার 8 সিটার এরকম লম্বা খোলা গাড়ি। দেখবেন স্টেশনে যাত্রী পরিবহনের জন্য কিছু গাড়ি ব্যবহার হয়, অনেকটা ওরম ধরনের গাড়িগুলো। আপনাদেরও দেখাবো গাড়িটা কেমন। সেই গাড়িতে করে যাচ্ছি, 20 টাকা করে নেবে, হনুমানগড়ি নেওয়া হবে মন্দিরের সামনে থেকে হনুমানগড়ি। এখন হনুমানগড়ি চলে এসেছি, হনুমানগড়ির দিকে যাচ্ছি, দেখি কেমন লাগে, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন জায়গাটা, আর এখানে প্রত্যেকটা জায়গাতে এই যাওয়ার রাস্তায় এরকম গার্ডরেল করা রয়েছে, নিচে প্লাই দেওয়া, পথটা চিনে যেতে সুবিধা হয় মানুষের। চলুন তাহলে যাওয়া যাক ভিতরের দিকে। আর এখানে যাওয়ার পথে এক ধার দিয়ে টানা মিষ্টির দোকান দেখতে পাবেন, প্রচুর মিষ্টির দোকান রয়েছে, মানে একদম একটা লাইন ধরে পুরোই মিষ্টির দোকান সব। আর প্রত্যেকটা দোকানের ডিজাইনিং বা বোর্ড একই রকমের, এই জন্য দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটা। প্রচণ্ড ভিড় এখানে, এর জন্য হয়তো ভিতরে ঢোকা সম্ভব হবে না। লাইন দেখুন শুধু, এত ভিড়, পুরো ভিড় একদম পুরোই হনুমানগড়ির গেট পর্যন্ত। এত ভিড় ঠেলে হয়তো যাওয়া সম্ভব হবে না, পুরো ভিড়। মেন প্রবেশদ্বারেও দেখুন কি হারে ভিড়। হনুমানগড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এবার দেখি কোথায় যাওয়া যায়, যেখানেই যাই আপনাদেরও দেখাবো। আপনারা আসলে অবশ্যই দেখবেন, আমি অবশ্যই ভিড়ের জন্য আর ঢুকিনি, কিন্তু আপনারা মিস করবেন না, দেখবেন জায়গাটা খুব প্রসিদ্ধ, সেই জন্য দেখবেন আপনারা অবশ্যই। তাহলে পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক, দেখি কোথায় যাই সেটা আপনাদের বলছি। আর এখানে ওই যে গাড়িটার কথা বললাম, এই গাড়িগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর এই গাড়িগুলোতে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেয়, যেখানেই যান 20 টাকা করে ভাড়া নেয়। লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য খুব সুন্দর, আর এখানে কোনো জায়গায় খুব একটা দূরে দূরে নয়, তাই জন্য এই গাড়িগুলো বেশ প্রসিদ্ধ এখানে। ভাই কনক ভবন, ইদা কনক ভবন। এখন চলে এসেছি কনক ভবনের সামনে, কনক ভবনে ঢুকছি। কনক ভবনটা দেখুন আপনারাও। কনক ভবন হল রাম জন্মভূমি অযোধ্যার একটি মন্দির, যা রামকোটের উত্তর পূর্বে অবস্থিত। এটি অযোধ্যার অন্যতম বিখ্যাত মন্দির। এটা বিশ্বাস করা হয় যে এই প্রাসাদ সীতার সাথে রামের বিবাহের পরে কৈকেয়ী উপহার দিয়েছিলেন এবং এটা তাদের ব্যক্তিগত প্রাসাদ। পৌরাণিক কাহিনী অনুসারে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এটি মধ্যযুগে বিক্রমাদিত্য দ্বারা সংস্কার করা হয়েছিল। পরবর্তীতে এটি রানী বৃষভানু কুনওয়ারি দ্বারা সংস্কার করা হয়েছিল, যা আজও বর্তমান। আর এখানে গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তিগুলি হল রাম ও সীতা। কনক ভবন দেখা কমপ্লিট, এবার এখান থেকে বেরোচ্ছি। এবার দেখি কোথায় যাওয়া যায়, যেখানে যাব আপনাদেরও দেখাবো। তাহলে এগিয়ে চলি, আর আপনারাও চলুন এগিয়ে, দেখি কোনটা দেখা যায়, কি দেখা যায়। কনক ভবন থেকে বেরিয়ে এবার যাচ্ছি দশরথ মহলের দিকে। কনক ভবন থেকে একটুখানি দশরথ মহল হাঁটা পথ, মানে এখানে সবই মোটামুটি হাঁটা পথে, আপনার হেঁটেই কভার করে নিতে পারবেন। তা যাই দশরথ মহলটা গিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন। এখন দশরথ মহলে প্রবেশ করছি, দেখি কেমন, আপনারাও দেখুন তাহলে।
এই দশরথ মহল হলো রাজা দশরথের একটি প্রাসাদ এবং এখানে আসলে আপনি দেখতে পাবেন ভগবান রাম ও তার ভাইদের শৈশবের স্মৃতিগুলি। এখানে দেওয়ালে চিত্রকর্মের সাহায্যে এগুলি খোদাই করে রাখা হয়েছে। এখন অবশ্য এটি একটি মন্দিরে পরিণত হয়েছে এবং এই মন্দিরে অধিষ্ঠ রয়েছে শ্রী রাম এবং তার পরিবারের সদস্যদের মূর্তি। দশরথ মহল দেখা কমপ্লিট। এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার কোথায় যাই সেটা আপনাদেরও দেখাবো। চলুন তাহলে বাইরের দিকে যাই, তারপর ঠিক করি কোনটায় যাব। এবার যাব নাগেশ্বরনাথ টেম্পল। তা ওখানে যাওয়ার জন্য এখনও কিছু পাচ্ছি না, এখান থেকে 1.5 কিলোমিটার বলছে। তো দেখি যদি কিছু না পাই তাহলে হেঁটেই যাব। তো কীভাবে যাচ্ছি চলুন দেখুন। নাগেশ্বরনাথ মন্দিরে যাওয়ার জন্য একটি পা চালিত রিক্সা নিয়ে নিয়েছি। তা রিক্সা ভাড়া নেবে হচ্ছে 100 টাকা। পুরো মন্দিরের সামনে নামাবে বললো, দেখা যাক কোথায় নামায়। চলুন তাহলে যাই মন্দিরের দিকে। এখন চলে এসেছি নাগেশ্বরনাথ মন্দিরের সামনে। মন্দিরটা আপনাদেরও দেখাবো, আর মন্দিরে আসার পথেই পড়বে রাম পায়েলটি, ওটাও আপনাদের দেখাবো ফেরার সময়। এখন আপাতত মন্দিরটা দেখুন। কিংবদন্তি অনুসারে একদিন ভগবান রামের কনিষ্ঠ পুত্র কুশ যখন সরায়ু নদীতে স্নান করছিলেন তখন তার বাজুবন্ধনী জলে পড়ে যায়। তিনি এটি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। শেষ পর্যন্ত এটি একটি নাগকন্যা দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে, যিনি শিবের ভক্ত ছিলেন। তারপর সেই নাগকন্যার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কুশ এই নাগেশ্বরনাথ মন্দির তৈরি করেছিলেন। চাইলে আপনারা এই মন্দিরে পুজোও দিতে পারেন। মন্দিরের বাইরে পুজো সামগ্রীর অনেক দোকান পেয়ে যাবেন, এমনকি মহাদেবের মাথায় অর্পণের জন্য দুগ্ধও এখানে পেয়ে যাবেন। পুজো সামগ্রীর মূল্য 50 টাকা থেকে শুরু। মন্দির দেখা কমপ্লিট। মন্দির থেকে বেরোলাম, আর মন্দির থেকে একটুখানি এগোলেই সরজু নদী আছে। এবার নদীর পাড়টায় যাবো, আপনাদেরও দেখাচ্ছি কেমন লাগে। চলুন তাহলে। এটা হচ্ছে আরেকটা দর্শনীয় স্থান, রাম কি পাইদি। আগে এখানে একটা জলের কুণ্ড ছিল আর পাশে ছিল নদী। তারপর 2014 সালের পর এটাকে নদীর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, এরমভাবে মানে এরম সমান্তরালি নিয়ে গিয়ে নদীর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এটাকে। এটার নাম হচ্ছে রাম কি পাইদি। এটা একদম নাগেশ্বরনাথ মন্দিরের একদম উল্টো দিকে। আপনারা চাইলে রাম কি পাইদিতে স্নানও করতে পারেন, প্রচুর লোক এখানে স্নান করছে। তাই যদি প্রিপারেশান নিয়ে আসেন তাহলে স্নানও করতে পারবেন। এখন দাঁড়িয়ে রয়েছি সরজু নদীর পাশে, আর এখান থেকে নদীর ভিউটা কেমন লাগছে আপনারাও একবার দেখুন। দেখলে আপনাদেরও আসতে ইচ্ছা করবে। এই নদীতে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। বোটিং বলতে নৌকায় চড়ে নদী পরিদর্শনও আপনারা করতে পারেন, সেই ব্যবস্থাও ওখানে আছে। তাহলে দেখুন কেমন লাগছে। যদিও এখন নদীর জল অনেকটাই কমে গেছে, মানে চর পড়েছে অনেকটাই, তাও দেখতে ভালোই লাগছে। বর্ষাকালে আসলে আশা করি জল একদম সিঁড়ি পর্যন্ত চলে আসবে। তা আপনারা যখনই আসেন অবশ্যই এটা দেখবেন। তাহলে এবার এখান থেকে যাওয়া যাক। দেখি এবার মনে হয় কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই অযোধ্যায় দেখার মতন। তাহলে একটা কথা কিন্তু পরিষ্কার হলো যে অযোধ্যা মানে শুধু রাম মন্দির না, আরও অনেক কিছুই রয়েছে দেখার জন্য। রামপাইদি থেকে আবার ওই গাড়িগুলোতে উঠেছি, যে গাড়িগুলো আগে আপনাদের দেখালাম। তা এখন যাচ্ছি মন্দিরের সামনেটা নামবো, ওখান থেকে আমাদের হোটেল একটুখানি, তাই জন্য। রামপাইদি থেকে তো বললাম মন্দিরের দিকে আসছি। এবার মন্দিরের সামনে নামার পরেই কানে আসলো এই ঘোষণাটা, আপনারাও শুনুন। এটা শুনেই মনটা ভরে গেল যে 40 টাকায় দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর এই জায়গাটা কোথায় আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন, মন্দিরের গেট থেকে ঠিক তার উল্টো দিকে এই যে ভোজনালয়টা, এই বিড়লা মন্দির লেখা আছে, এর পাশেই ভোজনালয়টা। এটা হচ্ছে ভোজনালয়ের গেট। এখান থেকে ঢুকে যাবেন। ভেতরের দিকে কিছুটা এগোলেই দেখবেন এই যে ভোজনালয়ের কাউন্টার আছে। কাউন্টারে 40 টাকা দিয়ে থালা নিতে হবে, তারপরে এই ভোজনালয়। ভোজনালয়তে খাওয়া দাওয়া করলাম। এখানে রুটি আছে, চাল আছে, ডাল আছে, সবজি আছে, আচার আছে আর লঙ্কা দেয়। এবার মোটামুটি যা চাই আছে, পেট ভরে যাবে খেয়ে দেয়। কোয়ালিটিও খারাপ না, বেশ ভালোই। আমার মোটামুটি পেট ভরে গেছে। আমি যদিও রুটি নিই নি। এখন যাচ্ছি হোটেলের দিকে। আর আপাতত কোনো কাজ নেই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলায় বেরোবো। সন্ধ্যাবেলায় শহরটা কেমন লাগে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে এখন যাওয়া যাক হোটেলের দিকে। হোটেলে চলে এসেছি, এবার একটু রেস্ট করি, তারপর বিকালে বেরোবো। বাকি কথা হবে বিকালে। তাহলে এখনের মতন টাটা। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন অযোধ্যায় রয়েছি, সন্ধ্যাবেলাটায় বেরিয়েছি, মন্দিরের সামনে রয়েছি। মন্দিরের সামনেটা তো আপনারা দেখলেনই।
আচ্ছা এবার বলে দিই এই ট্যুরটা কিভাবে করবেন, তাহলে সেটা এবার একটু শুনে নিন। দেখুন, এই ট্যুরটা যদি আপনারা আমার মতন করতে চান তাহলে সেই প্ল্যানটা আমি আপনাদের বলে দিচ্ছি। খরচ খুবই কম। আমি গতকাল জম্মু তাওয়া এক্সপ্রেস ধরেছি, সকালবেলায় নেমেছি অযোধ্যায়। তারপর হোটেলে যে রুমটা নিয়েছি দেখেছেন আপনারা, ডরমিটারি, মাত্র 200 টাকা দিয়ে। এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর বেরিয়েছি, সাইট সিনগুলো করেছি, করে আবার দুপুরে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছি, এখন রুমে আসলাম। এইটা করতে টোটাল খরচ হয়েছে 2000 টাকার থেকেও কম। আমি পুরো বাজেট আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারাও করতে সুবিধা হয়। আপনার খাওয়া দাওয়া এখানে খুবই সস্তা। আপনি এখানে যতক্ষণ থাকবেন আপনার খুব বেশি হলে 200 টাকার বেশি খাওয়ার খরচ হবে না। আরেকটা কথা হচ্ছে, ঘোরাঘুরির জন্য লোকাল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনার মাত্র 60 টাকা খরচ হবে। আপনি মিলিয়ে নেবেন, এসে মাত্র 60 টাকা খরচ হবে। আমার হয়তো এক জায়গায় 100 টাকা লেগেছে, কিন্তু সেটা চাইলে আপনারা, আমি যেখান থেকে ওই রিক্সাটা ধরেছিলাম দশরথ মহল থেকে, আপনারা চাইলে দশরথ মহল থেকে কিছুটা এগিয়ে আসলে মেন রোড থেকে 20 টাকা দিয়ে রামপাট দিতে যেতে পারতেন। তাহলে আপনাদের 3 বার 20 টাকা করে, 3 20 60 টাকা খরচ হবে। 3 বার কোথায়, যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন যে 2 বার 20 টাকা করে কোথায় লেগেছে। আর একবার যেটা রিক্সার টাকার 100 টাকাটা, ওটাই কমে 20 টাকায় চলে আসবে। তাহলে 60 টাকা লোকাল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে খরচ। স্টেশন থেকে একদম পাশে আমার হোটেল, আবার হোটেলের একদম পাশেই হচ্ছে মন্দির। লোকেশনটা খুবই ভালো। থাকার জন্য খরচ হয়েছে মাত্র 200 টাকা, খাওয়ার জন্য 200 টাকা, 400 টাকা। আর আপনার লোকাল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে 60 টাকা, 460 টাকা। আর ট্রেন ভাড়া যদি আপনি স্লিপার ক্লাসে যাতায়াত করেন, আপ ডাউনের ক্ষেত্রে আপনার খুব বেশি হলে 900 টাকা খরচ হবে। তাহলে মোট খরচ হচ্ছে আপনার 1360 টাকা মতন। এবার ট্রেনে আপনার খাওয়া দাওয়া আছে কিছু, তাহলে সব মিলিয়ে 2000 টাকাও দেখুন হচ্ছে না। এত কম বাজেটে আপনি পুরো অযোধ্যা ভ্রমণ করে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, তাহলে এবার চলে আসুন অযোধ্যায়, আপনিও ঘুরে যান এই জায়গাটা। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ফেরাটা আসবে। ফেরার ভিডিও কিন্তু দুর্দান্ত হতে চলেছে, কারণ অলরেডি ফেরার যে দুন এক্সপ্রেস সেটা অযোধ্যায় ঢুকছে না কালকে। লাইনে কাজ চলার কারণে ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে, সেই ডাইভার্টের মধ্যে অযোধ্যা পড়ে গেছে, যার জন্য অযোধ্যায় ট্রেন আসবে না। তাহলে কীভাবে কলকাতা ফিরবো সেটা নিয়ে একটা দুর্দান্ত এপিসোড হবে, তাই অবশ্যই সেটা দেখবেন। আর সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাহলে এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। গুড নাইট।